সিদ্ধান্ত উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু এই ধরনের একটা গণবিক্ষোভের মুখে তাকে পড়তে হয়েছে। আমরা যে প্রস্তাবটা বারবার দিয়েছিলাম যে আপনি আলোচনায় বসেন, আপনি আপনি পদত্যাগ করেন, আপনি পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করেন, উনি যদি এই কথাটা শুনতেন তাহলে দেখতেন যে একটা নির্বাচন হতো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু একটা বৈধ দল হিসেবে অংশগ্রহণ করতে পারতেন, হয়তো তাদের সিট একটু কমতে পারতো, তিনি রাজনৈতিক প্রসেসের মধ্যে থাকতে পারতেন। জি, সেটি কিন্তু একদম স্পষ্ট জনাব মুজিবুর রহমান মঞ্জু। সেটি আসলে আওয়ামী লীগ কি করলে, অতীতে কি করলে আসলে ভালো হতো, এরকম আরেকটু অতীতে গেলে আরো অনেক কিছু আছে যেগুলো করলে বা না করলে আরো ভালো হতো। আমি একটু এখানে আপনার কাছে আরেকটা শেষ প্রশ্ন করে আমি জনাব এম এ আজিজের কাছে যাবো যে আহ, আপনি আবারও সেই আপনি বলছেন ভিন্নভাবে করার পরামর্শ দিতেন। যা করছে ছাত্ররা বা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আসলে ঘোষণা দিয়ে যে এটা করছে, এটা কি সঠিক কাজ করছে? দেখেন, আমি কিন্তু ইন প্রিন্সিপাল কথা দেখেন, আমাদের বিভিন্ন বক্তব্যের হচ্ছে একটা হচ্ছে নীতিগত পজিশন আর একটা হচ্ছে রাজনৈতিক পজিশন। নীতিগত পজিশন আমি যেটা মনে করি, 5 থেকে 8 তারিখ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে যেখানে সরকার ছিল না, 8 তারিখের পরে যখন সরকার শপথ নিয়েছে তখন আমরা কিন্তু এই কথাটা বলেছি যে এখন থেকে প্রত্যেকটা ঘটনার দায় কিন্তু বা অবস্থান কিন্তু সরকারকে ফেস করতে হবে। 8 তারিখ পর্যন্ত যা ঘটেছে এটাকে আমরা পুরো দায়টা আমরা শেখ হাসিনার উপর দিতে চাই যে তার বালখিল্যতার কারণে, তার অবিবেচক এবং ফ্যাসিবাদী আচরণের কারণে এটা ঘটেছে। 8 তারিখের পর থেকে যখন যেহেতু এখানে একটা সরকার হয়েছে, সুতরাং এখানে সরকারকে সবকিছুর ভূমিকা নিতে হবে। অর্থাৎ আমি বলতে চাই শেখ হাসিনার এই উস্কানিমূলক তৎপরতা ঠেকাতে সরকারের, এখানে আমি সরকারকে দায় দিব। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হয় সেটাকে সরকারকে ম্যানেজ করতে হবে। ছাত্ররা যে কর্মসূচি দিয়েছে, ছাত্রদের সেই কর্মসূচির ব্যাপারটা নিয়ে সরকারকেই আমি মনে করি নেগোশিয়েট করতে হবে। আর রাজনৈতিক কর্মসূচির জায়গাটা থেকে আমি করি প্রতিবাদ কর্মসূচি আমি মনে করি ঠিক আছে, কিন্তু ভাঙচুর বা অন্যান্য জাতীয় বিষয়গুলো তো, ভাঙচুর তো কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। সেই জন্য আমি মনে করি প্রতিবাদ হিসেবে এটাকে আমি, সিম্বলিক যদি কিছু হয় সেটাকে আমি মনে করি সঠিক। আর যদি এই ধরনের কিছু হয় সেটা আবার নতুন ডাইমেনশন তৈরি করবে, সেই জায়গাটাও আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। তবে সবকিছুর উপরে আমি যেটা বলবো যে দেখেন, আমাদের এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থানটা কিন্তু একটা ধ্বংসাত্মক রূপ ছিল। গণ অভ্যুত্থানের রূপটা এরকমই হয়, কারণ আপনি যখন স্বাভাবিক পথ বন্ধ করেন তখন ধ্বংসাত্মক রূপটাই তখন একটা অভ্যুত্থানের রূপ নেয়। যুদ্ধ কিন্তু কখনোই ভালো জিনিস না, কিন্তু যুদ্ধ অনেক সময় কি করে একটা পবিত্রতা নিয়ে আসে, একটা স্বাধীনতা নিয়ে আসে। এই জন্য যুদ্ধের যে রক্তদান এটাকে মহিয়ান হিসেবে দেখা হয়। একই জিনিস, রক্তপাত যেরকম খুব বিভৎসতা আছে, রক্তপাতের কাছে যেমন একটু খারাপ মানে দৃষ্টিভঙ্গি আছে, আবার রক্তপাতের মধ্য দিয়ে কিন্তু পবিত্রতা বা বিজয় অর্জনটা হয়। সুতরাং ছাত্ররা যেই পথে গিয়েছে একটা বিপ্লবী বিদ্রোহী রূপে, তাদেরকে আপনি ততক্ষণ পর্যন্ত এই বিদ্রোহী বিপ্লবী রূপ থেকে ফেরাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না একটা সুষ্ঠু শান্তিপূর্ণ অবস্থানে ফিরবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে ছাত্রদের এই প্রতিবাদী রূপটা উস্কানি না দিয়ে আমাদেরকে একটা মানে বোধগম্য ধারায় আমাদেরকে ফিরে আসা জি, উচিত। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আবারও আসবো আমি। যে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ফেরানো যাচ্ছে না কেন, 6 মাস তো হয়ে গেল গণ অভ্যুত্থান বা আওয়ামী লীগ সরকার পতনের, সেটি নিয়ে কথা বলবো। আপনি সরকারের দায়ের কথা বলছেন, আমি জনাব এম এ আজিজের কাছেও একটু শুনবো আপনার কাছে। প্রথমে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? মোটামুটি ঘোষণা দিয়ে এই হামলা করা হলো, এই ছাত্রদের এই কর্মসূচিকে আপনি কিভাবে দেখছেন, এক? এবং যেটি প্রশ্ন করছিলাম সরকারের দায়ের জায়গাটি, আপনার আমাদের মনে আছে যে জাতীয় পার্টির অফিসেও এরকম ঘোষণা দিয়ে হামলা করা হয়েছিল, তখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এখন যেটা হচ্ছে সেটা কি আপনি মনে করেন যে এটি একটা সঠিক কাজ হচ্ছে, বা এটি এটি সরকারের দায়টা এখানে কেমন বা দায়িত্বটা কেমন, সেটিও একটু শুনবো। ধন্যবাদ আপনাকে এবং মঞ্জু ভাইকেও ধন্যবাদ। দেখেন, শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে। ভারতে পার্লামেন্টারি পার্টির বৈঠক বসে তাকে আশ্রয় দিয়েছে এবং আমাদের সরকারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে ডিপ্লোম্যাটিক সোর্স থেকে যে তিনি যেন চুপ থাকেন। ভারত তাকে চুপ করে নাই, তার পাসপোর্ট বাতিল করেছে, ভারত তার পাসপোর্ট রিনিউ করেছে। বলেন, পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট, তার সেই পাসপোর্ট রিনিউ করেছে। এবং এখন আপনার ইয়েকে, ভারতের হাই কমিশনারকে ডেকে কথা বলেছে, বলা হয়েছে যে তিনি যেন চুপ থাকে। এবং এটা কিন্তু আমাদের দেশের জনগণের প্রত্যাশা যে তিনি চুপ থাকবেন। তিনি পালিয়ে গেছেন, সে কে পালিয়ে সাহায্য করলো সেসব প্রশ্ন আছে। তিনি
ওখানে আছেন, ওখান থেকে তিনি মিছিল, মিটিং, অভ্যুত্থান নানান রকম ডাক ডুক দিচ্ছে। তো ধরেন, আপনাকেই আমি কাউন্টার প্রশ্ন করি, যে ধরেন তিনি 9 তারিখে 9টার সময় ভাষণ দেওয়ার কথা ছিল। যদি ভাষণ দিত, এই দেশে যদি টোটাল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো, তাহলে কি হতো বলেন? এর প্রতিকার কি? তো সুতরাং এই প্রতিবাদটা কিন্তু এভাবে দেখতে হবে যে ভারত আমাদেরকে খুব ছোট এবং শক্তিহীন দেশ হিসাবে দেখছে, এবং ভারত শেখ হাসিনাকে এই দেশে পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। আমি আগেও বলেছি, পৃথিবীতে কোনো ফ্যাসিবাদের পতন ঘটলে সেই ফ্যাসিবাদ আর রিটার্ন করে না। কিন্তু বাংলাদেশে ভারত কিন্তু চাচ্ছে, দেখেন, ভারত অন্য দেশেও তাকে দিতে চেয়েছে, পাসপোর্ট রিনিউ করেছে, মানে সে এখন শেখ হাসিনা ভারত থেকেও অন্য দেশে চলে যেতে পারে, চলে যাচ্ছে না। তো সুতরাং আমি বলবো যে এটা কিন্তু একটা প্রতীকী প্রতিবাদ। এই প্রতিবাদটা যদি না হতো, তাহলে শেখ হাসিনা তো আরো এগুলি করতে থাকতো। জি, কিন্তু আমি এবং একটু একটু তার একটু প্রশ্ন করি জনাবে মিয়াজিজ, তারপরে আরো একটু নিশ্চয়ই শুনবো আপনার কাছে, যে শেখ হাসিনা আরো এগুলো করতে থাকতো, আপনি বলছেন এই প্রতিবাদটা যদি না হতো, কিন্তু শেখ হাসিনা বক্তব্য রাখছেন। আমি এই মাত্র একটু আওয়ামী লীগের ফেসবুক পেজে গিয়ে দেখছিলাম যে হ্যাঁ, তিনি বক্তব্য রাখা শুরু করেছেন ছাত্রদের উদ্দেশ্যে, যেটি তিনি করতে চেয়েছিলেন এবং করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। তাহলে এটা করে তো থামানো কি গেল? না, থামানো গেল না। কারণ অনলাইনের যুগে, ইন্টারনেটের যুগে তিনি যদি ভাষণ দিতেই থাকেন, হ্যাঁ, তাহলে তো এটা বন্ধ করা যাবে না। আমি যে এখন কথা বলতেছি, আমাকে থামাবে কি করে বলেন? তো তিনি দিচ্ছেন, এটা ভারত তাকে সুযোগ করে দিয়েছে। ভারতকে তো সরকারি ভাবে নিষেধ করা হয়েছে, তিনি বক্তব্য দিবেন না, কিন্তু ভারত দেওয়াচ্ছে তাকে দিয়ে, এটা পরিষ্কার। সুতরাং এই প্রচেষ্টা শুধু শেখ হাসিনার বক্তব্য দেখলে হবে না, এটা ভারতেরও প্রতিবাদ করা হচ্ছে। ভারতের যে পজিশন তার প্রতিবাদ হিসেবেও এটা করা হচ্ছে। ভারতের ভুল পররাষ্ট্রনীতি, বিশ্বায়নের যুগে কোনো দেশই ছোট নয়। আর তারা তো এই দক্ষিণ এশিয়ার সব দেশ, এমনকি মালদ্বীপের কাছ থেকেও তো হাত গুটিয়ে গেছে। সুতরাং তাদের ভাবা উচিত, 18 কোটির দেশের মানুষ, যেখানে আমরাও তাদের উপরে নির্ভরশীল, তারাও আমাদের উপরে নির্ভরশীল। এখানে রাজনৈতিক বিষয়, বাংলাদেশের রাজনৈতিক সমস্যা বাংলাদেশের প্রসেসেই সমাধান হবে। সেখানে ভারত কেন ইন্টারফেয়ার করে? নির্বাচনে ইন্টারফেয়ার করবে, আমাদের সমাজ ব্যবস্থা ইন্টারফেয়ার করবে, আমাদের সবকিছুতে ইন্টারফেয়ার করবে। এখন আবার ভারতের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, সেখান থেকে আবার তাকে ভারতে বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করবে। তার তো বিচার হচ্ছে, তার বিচারের জন্য তো তার কাছে ফেরত চেয়েছে। আমাদের তো বন্দি মনোনয়ন চুক্তি আছে, সেখানে আমরা অনুপ চেটিয়া সহ অনেককেই ফেরত দিয়েছি। ভারতও আমাদেরকে জেএমবির নেতা সহ অনেককে ফেরত দিয়েছে। এটা তো কার্যকরী আইন, যেটা এগ্রিমেন্ট হয়েছে সেই চুক্তি তো বহাল আছে। তো এখন আমাদের ফরেন মিনিস্ট্রি চায় তাকে ফেরত দেয় না, তার তো বিচার ট্রায়ালে উঠছে, তার তো বিচার হচ্ছে। তো এটা কি করে রোধ করবে বলেন? সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু দেশ। স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের সহযোগিতা করেছে। আমরা প্রতিবেশী দেশ, ভারতের কাছে আমরা নির্ভরশীল। আমরা হয়তো বেশি নির্ভরশীল, তারা হয়তো কম নির্ভরশীল হতে পারে, কিন্তু তারাও নির্ভরশীল। তারা যখন পাসপোর্ট বন্ধ করে দিল শেখ হাসিনা যাওয়ার পরে, তখন তো তাদের দেশেও প্রতিবাদ উঠেছে। তাদের হসপিটাল বন্ধ হয়ে গেছে, তাদের মার্কেটে ব্যবসা বন্ধ হয়ে গেছে, তাদের টুরিস্ট বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ কিন্তু বিকল্প খুঁজে নিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন শারমিন, আমাদের কিন্তু এখন ব্যাংককে আমাদের ওপেন হয়ে গেছে চিকিৎসা নেওয়ার জন্য, ভারতে যাওয়ার প্রয়োজন নাই। আমরা 80% তুলা আমরা ইম্পোর্ট করতাম ভারত থেকে, এখন কিন্তু সাউথ আফ্রিকার থেকে মালয়েশিয়ায় ওয়ার হাউস হয়েছে, মালয়েশিয়া থেকে আসতেছে। আপনার এদিকে চীন বলে দিছে তাদের এক কুম্পিং এ আপনার চিকিৎসার ফ্যাসিলিটিস দিবে। তো বিকল্প কিন্তু তৈরি হয়ে যায়, আমাদের সমস্যা বিকল্প তৈরি তো করতে আগেও বিকল্প। ছিল, ব্যাংকক, চীন, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মানে সব দেশই তো ওপেন ছিল, সামর্থ্য কি সবার ছিল? তবে সেটা অবশ্য ভিন্ন প্রশ্ন, সেই প্রশ্নে এখন যাচ্ছি না। আপনি বলছেন ভারতের যে কাজ সেটির একটা প্রতিবাদ, এই প্রতিবাদটা আমি সেটা যেটা জনাব মুজিবুর রহমান মঞ্জুকেও আমি বিষয়টি জানাচ্ছিলাম, যে যখন পররাষ্ট্র সচিব ভারতের আসলেন, তখন আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তিনি সুনির্দিষ্টভাবে এই বিষয়টি জানিয়েছে যে শেখ হাসিনার বক্তব্য মানে প্রকাশের যে ব্যাপারটা সেটি ভারতের থেকে প্রকাশ করছেন, এটি বাংলাদেশ পছন্দ করছে না, একদম স্পষ্ট জানিয়েছে। তারা তো তাহলে হ্যাঁ, সেটি যে পাত্তা দেয়নি সেটিতে আমরা বুঝতে পারছি। এই রকম কর্মসূচি এখন বাংলাদেশে 32 নম্বরের বাড়ি ভেঙে
ভারতকে কি বার্তা দেয়া যাচ্ছে? ভারতের কি আসে যায়? না, ভারতের কিছু আসে যায় না। ভারত তো বার্তা পাচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশে তাদের পক্ষে পাঠানো সম্ভব হবে না, এই মেসেজটা দেওয়া। আর যেটা বলছেন যে হাই কমিশনার তো গোপনে পারমিশন ছাড়া আমাদের আর্মি চিফের সাথে দেখা করছে, তাকেও তো এই দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, তাকে তো বের করে সে আমাদের প্রথম কথা হচ্ছে হাই কমিশনার সরকারের অনুমতি ছাড়া আমাদের আর্মি চিফের সাথে কি করে দেখা করে? আর আর্মি চিফই বা সরকারের অনুমোদন ছাড়া, প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া দেখা করে কি করে বলেন? এটা তো হচ্ছে ভিতরে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে কোনো না কোনো ভাবে, আমি এই জন্যই প্রশ্ন করেছিলাম, এখন যদি হাই কমিশনে যেতেন, হাই কমিশনের তো ডিপ্লোম্যাটিক ইয়েতে অনেক ইন্ডিমিউনিটি পায়, তখন তো পুলিশ টুলিশ সব গিয়ে হাই কমিশনকে রক্ষা করতে হতো, তখন তো আরো ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতো। এখন ধরেন এছাড়া আর বিকল্প পণ্য বর্জন করে তো একবার তো পণ্য বর্জন বাইরের সোশ্যাল মিডিয়া থেকে ডাক আসছিল, এখানেও ডাক আসছিল, এতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ঠিক। হ্যাঁ, আমরাও তো বিপদে পড়েছি, এটাও ঠিক। তা আমরা তো সহযোগিতা চাই। তারা কেন ভারত এটা করছে না? এবং তারা ছাত্র জীবনে স্লোগান দিয়েছি, সম্প্রসারণবাদী ভারত ধ্বংস হতে নিপাত যাক। তারা এই সম্প্রসারণবাদী নীতি, পররাষ্ট্র নীতি আপনার, যার ফলে এশিয়ার ভিতরে একটি দেশের সাথে তারা সম্পর্ক রক্ষা করতে পারে নাই। এখন দেখেন, ভারতের সাথে এগ্রিমেন্ট আছে এই চীনের সাথে, যে 1 কিলোমিটার ভিতরে আপনার কোনো মারণাস্ত্র ব্যবহার করতে পারবে না। আমাদের দৈনিক হত্যা করতেছে বর্ডারে, আপনি তাদের গ্রেপ্তার করেন, বিচার করেন। আপনি বলে যে গরু নিয়ে আসে, আরে গরু তো 300 কিলোমিটার ভিতর থেকে, ভারতের ভিতর থেকে আসে, তাকে ধরেন না কেন? আমার গরু যখন এই পাশে আসে তখন আপনি গুলি করে বাংলাদেশের লোক মেরে ফেলেন, কারণটা কি? এই যে কাঁটাতারে বেড়া দিচ্ছে, আমাদের সীমানার পাড়িতে বেড়া দিচ্ছে। আমরা তো দেখছি, আমাদের লাইভে দেখি তো যে বিজেপি প্রোটেস্ট করতেছে, তাও মানছে না, তারা দিচ্ছে। তো এইভাবে কি তারা, এটা তো সম্ভব না যে বাংলাদেশ দখল করে নেওয়ার ক্ষমতা ভারতের নাই বিশ্বায়নের যুগে। সুতরাং আমাদেরকে তো প্রতিবাদ করতে হবে, এছাড়া কোনো রাস্তা খোলা নাই। প্রতিবাদ আমি মনে করি ছাত্রদের এছাড়া কোনো বিকল্প ছিল না। জি, এটাই কিন্তু আমার কিন্তু বক্তব্য। আমি আসলে এই প্রশ্নটাই করছিলাম যে বিকল্প নেই, কিন্তু যা প্রতিবাদের যে ধরন তাতে ইম্প্যাক্টটা আসলে কিছু আছে। ভারত এটা কি, মানে বাংলাদেশের ভেতরে একটা সম্পত্তি নষ্ট করা হচ্ছে বা ভাঙচুর করা হচ্ছে, সেটি 32 নম্বরের বাড়ি, সেটি ভাঙচুর হচ্ছে, তাতে ভারত কেন এটা আমলে নেবে? ভারতের আসলে না কি আসে যায়, সেটি যেই প্রশ্নটি করছে আসলে না তারা না কেন আমলে নেবে? না, ভারতের আসে যায়। ভারতের 1 নম্বর এজেন্ডা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা। কারণ কমপক্ষে 30-40টা চুক্তি করছে, তাদের মাথা উলায় গেছে। সর্বশেষ আমি নিজেও লিখেছি, সমকালে বিরাট করে ছাপা হয়েছে, যে তারা যে লাস্ট করিডোর, ট্রানজিটের নামে করিডোর দিছে, এই করিডোর নেওয়াটা, এই করিডোর 7 সিস্টারে তাদের ট্রেন যাবে, ট্রেন লাইন ব্যবহার করবে। এইটা এখন এই সরকার আসার পরে সেই এগ্রিমেন্ট বাস্তবায়ন হবে না। এখন তাদের 7 সিস্টারের সাথে বিভক্তি, ওদিকে চীন তাদেরকে চিকেন নেকে হামলা করতে চায়। তো সুতরাং তারাও বিপদে আছে। তারা আমাদের ডিস্টার্ব করলে 7 সিস্টার ডিস্টার্ব হবে, চিকেন নেক কাটা পড়বে। সুতরাং তাদেরও হিসাব আছে, চীন কিন্তু ঠিকই এই সুযোগে, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব, কিন্তু যেহেতু এখন ভারতের সাথে টানাপোড়েন শুরু হয়েছে, চীন কিন্তু এগিয়ে আসছে, চীন কিন্তু সহযোগিতা করছে। সুতরাং আমি বলবো এই সাবকন্টিনেন্টে শান্তির জন্য, সুস্থর জন্য, সহবাসের জন্য ভারত, আমাদের ব্যাপারটা হলো যে ভারত এবং শেখ হাসিনা সরকার যে বন্দি বিনিময় চুক্তি করেছিল সেটা অনুসরণ করুক, তাহলে তো সমস্যার সমাধান হয়। সেটা আইন, আপনারা চুক্তি করছেন, অনুপ চেটিয়াকে নিয়ে গেছেন, আপনার 7 সিস্টারে বিদ্রোহী, অমুক বিদ্রোহী, আমাদের দেশে জেলখানায় ছিল, তো জেলখানার থেকে বের করে দিছে। এটা তো অনুচিত শেখ হাসিনা করেছে। একটি লোককে জেলখানায় আশ্রয় দেওয়া হয়েছে, তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তো উচিত করে নাই। তো যাই হোক, বন্দি বিনিময় চুক্তি করে তাকে দিয়ে দিছে। তাহলে এখন বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনার বিচার হচ্ছে, তাকে কেন ফেরত দিবে না? তিনি তো আগে এটা, ভারত তো এটার এনজয় করেছে এগ্রিমেন্ট। তা আমার বক্তব্য এখানে, তাহলে ভারতের, বাংলাদেশের বক্তব্য হচ্ছে ঠিক আছে তারা না পাঠাক, কিন্তু তাকে চুপ করে থাকতে বলছে, এটা বলতে পারে না। তার না, তার বাংলাদেশ কি করবে বলেন? এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকারও না।
তারা তো তার পাসপোর্টও বাতিল করে দিয়েছে। তারা কোন, আপনিই বলেন, আপনি বাংলাদেশি নাগরিক, আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমেরিকায় আছেন, এখন পাসপোর্ট বাংলাদেশে আপনার বাতিল করে দিল। এখন আমেরিকা যদি আপনার পাসপোর্ট রিনিউ করে দেয়, সেই বাতিল পাসপোর্ট, এটা কি বৈধ হবে? বৈধ করবে? এটা আমেরিকার পক্ষে সম্ভব না, ভারতের পক্ষে সম্ভব হয়েছে। কারণ ওই ভারতে এখন যে আছে, আগে যে বললাম বিশাল গণতান্ত্রিক দেশ, এখন তো উচ্চ মানের মৌলবাদী দেশ, একেবারে উচ্চ মানের। এক টুকরা মাংস আছে, সন্দেহ করে মানুষ মেরে ফেলে। তো এটা তো উচ্চ মানের বিজেপি সরকার, এটা উচ্চ মানের মৌলবাদী সরকার, তার কাছে কোনো ন্যায় নীতি নাই। তার ইন্টারেস্টে যা কিছু করতে করতে এখন সে আইসোলেট হয়ে গেছে। এই সাবকন্টিনেন্টে সে একা, তার সাথে কেউ নাই। আপনি উদাহরণ দিতে পারবেন না, একটি দেশও তার ভারতের সাথে সম্পর্ক নাই। সুতরাং এইভাবে যদি করে, আমার বক্তব্য হচ্ছে, আমি আগেও বলেছি টকশোতে, যতদিন পর্যন্ত ভারত শেখ হাসিনাকে এইভাবে আশ্রয় দিয়ে রাখবে, অন্তত পক্ষে আশ্রয় দিলেও চুপ না করে রাখবে, ততক্ষণ পর্যন্ত ভারতের সাথে আমাদের টানাপোড়েন চলবে। জি, এবং ভারতের আমরা সাথে আমাদের মুক্তিযুদ্ধ করে টানাপোড়েন চলবে, কিন্তু আমাদের দেশেও এরকম মানে হামলা ঘটনা তাহলে চলতে থাকবে ততদিন পর্যন্ত। চলতেছে তো, জি, জনাব এম এ চলতেছে আজিজ, তো। আবারও আসবো। আপনি আপনি একটু মানে সরকারও এখানে সঠিক ব্যবস্থাপনায় আছে কিনা, নেগোসিয়েশন যেটির কথা মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন, বা ভিন্নভাবে করার সেই জায়গাটি যথাযথভাবে করছে কিনা, সেই প্রশ্নটি আপনার কাছেও আমি এটাতে আরও একটু পরেই আসি। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আমি একটু এম এ আজিজ যে প্রসঙ্গটি তুললেন সেই প্রসঙ্গে, এই বিষয়টি তো আসলেই কেউ শক্তভাবে জানানোর বা জানার চেষ্টাও করা হলো না যে ভারতের পররাষ্ট্র সচিব এসে স্কেডিউলের বাইরে আর্মি চিফের সাথে কেন দেখা করলেন, কি কথা হলো সেখানে খুব খোলামেলা করা হলো না। কেন করা হলো না? সরকারের পক্ষ থেকেও কেন এটি জানবার চেষ্টা করা হলো না? সেই সাথে যে চুক্তিগুলো করার কথা বলা হচ্ছে, শুরু থেকেই সরকার বলে আসছে অসম নানান চুক্তি হয়েছে ভারতের সাথে, যেটি শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো প্রকাশের কথা বলা হচ্ছে, দাবি করা হচ্ছে, সেগুলোও কেন প্রকাশ করা হচ্ছে না? মানে এই প্রশ্নগুলো তো থাকেই নাকি, জনাব মুজিবুর রহমান মঞ্জু? না, প্রথম কথা হলো যে আমি এইমাত্র খবর পেলাম যে ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশের যে ব্যারিকেড ছিল, ব্যারিকেড ভেঙে তারা 32 নম্বরে ঢুকে পড়েছে। 32 নম্বরে তো এমনি ওখানে কিছু মানে বিচ্ছিন্ন বিল্ডিং ছাড়া এখন আর ওখানে কিছু নাই। না, যেটুকু আছে সেটুকু ভেঙে দিচ্ছে এবং উপরতলায় আগুন হ্যাঁ, দিচ্ছে, সেটার একদম ওটা লাইভ দেখা একদম যাচ্ছে, ভেঙে দিবে, ভেঙে দিচ্ছে, আচ্ছা, ভেঙে একদম দিচ্ছে। ভেঙে দিচ্ছে। হ্যাঁ, যাই হোক, এখন প্রথম কথা হচ্ছে যে আর কি, কারণ আপনি একটা এম এ আজিজকে প্রশ্ন করেছেন যে ভারতের এখানে কি হবে, কি আসে যায়। তো বাংলাদেশের শেখ হাসিনাকে মানুষ ঘেরাও করেছে, তার পদত্যাগ চায়, তার বঙ্গভবন অভিমুখে মানুষ আহ, এগিয়ে যাচ্ছে। তাহলে ভারতের কি আসে যায়? ভারত কেন তাহলে শেখ হাসিনাকে এইভাবে তার আকাশ সীমা লঙ্ঘন করে অবৈধভাবে আমাদের একটা লোক মানে সীমান্ত ক্রস করেছে বলে সে গুলি করে মারছে, ঠিক একইভাবে শেখ হাসিনা কিন্তু অন্যায়ভাবে একটা মানে আকাশ সীমা লঙ্ঘন করে সেখানে, আপনি তো শুনেছেন যে এক জায়গায় নামতে চেয়েছিল, পারে নাই, পরে আরেক জায়গায় গিয়ে অনেক মানে অবৈধভাবে অন্যায়ভাবে একটা মানে আইসোলেটেড ল্যান্ড করেছে সেখানে। তো তাহলে ভারতের তো কিছু অবশ্যই এসে যায় এখানে। আওয়ামী লীগ, শেখ হাসিনা পরিবার বা আওয়ামী লীগের লোকদের উপরে কিছু হলেই ভারতের গায়ে লাগে। সুতরাং এই বিবেচনা থেকেই হয়তো ছাত্ররা চিন্তা করেছে, তারা তো একটা তাৎক্ষণিক একটা কর্মসূচি দিয়েছে। এখন প্রসঙ্গ হচ্ছে যে আপনি আমরা যে এখানে আমরা একটা জায়গায় যে মানবাধিকারের প্রশ্ন তুলবো, ন্যায় নীতির প্রশ্ন তুলবো, আইনের প্রশ্ন তুলবো, এই প্রশ্ন তোলার যে মানবিক জায়গাটা, সেই জায়গাটাই তো শেখ হাসিনা রাখে নাই। কারণ সে যেহেতু আমাদের এই কোনো নীতি নৈতিকতা আইন বিধান কিছুই রাখে নাই, ফলে তার বিরুদ্ধে আইনের বাইরে গিয়ে একটা বিক্ষোভ বা একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থান করতে হয়েছে। সুতরাং শেখ হাসিনার জন্য এখন এখানে আমি আর আপনি কোনো আইন বানাতে পারবো না, আইন রক্ষা করতে পারবো না। তিনি যত বেশি উস্কানি দিবেন, এখানে আইন বিধান লঙ্ঘন করেই তার পরিণতি হবে। এই জায়গায় বাংলাদেশের পরিস্থিতিটা এমন যে এখানে ডক্টর ইউনূস দাঁড়িয়েও এখানে কোনো কিছু থামাতে পারবে না, কারণ এটা জনগণের বিক্ষোভ। আপনি দেখবেন আগামী 2-3 দিন ধরে এই পরিস্থিতি আরো ডিটোরিয়েট করবে এবং আরো নানা ধরনের কর্মসূচি এখানে আসবে। অর্থাৎ শেখ হাসিনা এবং ভারত এখানে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে এই অস্থিতিশীলতা জোর মানে আপনি জিয়ে রাখছে। আমি হয়তো আজকে কারো বাড়িতে ডাকাতি হলে, কারো ঘরে চুরি হলে আমি হয়তো সেখানে আইনের প্রসঙ্গটা তুলতে পারবো, কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অধিকারের প্রশ্নে আইনের প্রশ্ন এখানে তোলাটা তুলতে পারছি না। আমরা তুলতে পারছি না কেন? এটা আপনাকে বাস্তবতাটা বুঝতে হবে, কারণ আপনি আইনটাকে লঙ্ঘন করেছেন।
আপনি আইন বিধানের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গুলি করে মানুষ মেরেছেন, মেরে মানুষকে পুড়িয়ে দিয়েছেন, মানুষকে গুম করে ফেলেছেন। সুতরাং আপনি দিনের পর দিন যে ট্রমাটা মানুষকে দিয়েছেন, এটা তার রিয়াকশন হচ্ছে, এবং এটা থামানোর জন্য কিন্তু একটা প্রসেস লাগবে। আপনি দেখবেন একটা আগুন যখন একটা জায়গায় ধরে যায়, আমরা খুব স্লোলি প্রসেস করে করে আগুনটা নিভিয়ে আনি। শেখ হাসিনা যে আগুনটা জ্বালিয়েছেন, সেটাতে তাকেই কিন্তু এই প্রসেসে কমিয়ে আনতে হবে। উনি যদি আরো বেশি এখানে ঘি ঢালেন বা পেট্রোল ঢালেন, এখানে দাউ দাউ করে আগুন জ্বলবে। এখানে আমাদের বাংলাদেশের কারোই সাধ্য নাই যে শেখ হাসিনার এই উস্কানিকে আইনের দ্বারা এখানে রহিত করা। এটা আপনাকে বুঝতে হবে, কারণ গণ তার মানে কি অভ্যুত্থান জনাব মুজিবুর রহমান মঞ্জু, বিষয়টা এরকম যে শেখ হাসিনা এরকম বক্তব্য দিবেন আর বাংলাদেশকে একটা ভায়োলেন্স হতে থাকবে, এরকম কি ব্যাপারটা হ্যাঁ, এখন সামনে দাঁড়াবে? এটা হতেই থাকবে। তাতে তো আরো এবং ভালো, এটা তাতে তো আরো ভালো, তাই না? যদি মানে শেখ হাসিনা তো নিশ্চয়ই এখন চাইবেন না বাংলাদেশটা খুব সুন্দরভাবে পরিচালিত হোক, সুষ্ঠুভাবে, কোথাও কোনো ঝামেলা না হোক, নিশ্চয়ই তিনি সেটা চাইবেন না। তিনি যেহেতু এই দেশ থেকে এখন বিতাড়িত হয়ে আছেন, তার কি ক্ষতি হচ্ছে? বরঞ্চ হ্যাঁ, দেশের এই একটা টালমাটাল পরিস্থিতি দেখানোতে বরং একটা সুবিধাই হচ্ছে কিনা? না না না, তার বিরাট ক্ষতি হচ্ছে। এটা আপনি বুঝবেন এভাবে, আপনি যদি রাজনীতি করতেন আপনি বুঝতেন। আপনি বুঝতেন, ধরেন আমি আমি যে রাজনীতি করি, আমার যদি আজকে অফিস ভাঙচুর হয়, দেখবেন আমার নেতা কর্মীদের মধ্যে একটা ভীতির সঞ্চার হবে। বাংলাদেশে কিন্তু লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন আছে, তারা কোনো না কোনো শেল্টারে লুকিয়ে কারো না আত্মীয়র বাসায় বা কোনো না কোনো জায়গায় আছে। এই ঘটনার পরে আওয়ামী লীগের লোকদের জীবন, তাদের সম্পদ আরো বেশি ঝুঁকির মধ্যে পড়বে। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আমরা যারা মাঝখান থেকে ভাবছি যে এইটার একটা রিকনসিলিয়েশনের জায়গায় নিতে হবে, কারণ আওয়ামী লীগের হয়তো একটা বড় অংশ গণহত্যার সাথে জড়িত, বাংলাদেশের একটা বড় অংশ হয়তো আওয়ামী লীগের এই দুর্বিনীত আচরণের সাথে জড়িত, কিন্তু বহু লোক বাধ্য হয়ে তো আওয়ামী লীগের পক্ষে ছিল, বহু লোক হয়তো বাধ্য হয়েছে আওয়ামী লীগের পক্ষে ভূমিকা রাখার জন্য, বহু লোক হয়তো বাধ্য হয়ে শেখ হাসিনার আনুগত্য করেছে, তারাও এখন বিপদের মধ্যে পড়বে। আমরা যেখানে বলছিলাম যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে, কিন্তু শেখ হাসিনার এই হটকারিতার জন্য যেটা হয়েছে, আপনি দেখেন আগে যদি শেখ হাসিনা যদি একটা নীতি নৈতিকতার মধ্য দিয়ে একটা সলিউশন চাইতো, তাহলে উনি অল্প ক্ষতি দিয়ে ক্ষমতা ছাড়তে পারতেন। এখন আজকে আওয়ামী লীগের একটা ওয়ার্ড সভাপতি পর্যন্ত বাংলাদেশে সে নিরাপদ না। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা শেখ হাসিনারই অর্জন, শেখ হাসিনা এটা করেছেন। আপনি পৃথিবীর কোথাও শারমিন দেখাতে পারবেন না যে সচিব থেকে শুরু করে মসজিদের ইমাম, বাড়ির দারোয়ান পর্যন্ত পালিয়ে গেছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়ও পুলিশ, মানে যেটা আমরা যেটা বলি যে পুলিশ তো 71 সালে সব থানা তো পাকিস্তান সরকারের পক্ষেই ছিল, কিন্তু এইভাবে তো পুলিশ পালিয়ে যায় না, এইভাবে তো থানাগুলো আক্রমণ হয় নাই। আমাদের এখানে মাসকে মাস আর্মি দিয়ে থানাকে পাহারা দিতে হয়েছে। সুতরাং এইটাকে বিচ্ছিন্নভাবে ভাবলে হবে না। আমরা অনেক নীতি নৈতিকতার কথা বলতে পারবো, অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবো, কিন্তু এই বাস্তবতাটা মেনে নেয়ার মধ্যেই রয়েছে কল্যাণ। আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, তারা যেরকম বাস্তবতাটা বুঝতে পারে নাই এবং যুগের পর যুগ তাদেরকে এটার দায়ভার এবং তাদেরকে এটার যেন জনগণের রোষানলে পড়তে হয়েছে। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না বুঝবে শেখ হাসিনার এই দুর্বৃত্তপনা থেকে আওয়ামী লীগ যতক্ষণ মুক্ত হতে না পারবে, আওয়ামী লীগকে এটা যুগ যুগ ধরে এটা বহন করতে হবে, ভোগ করতে হবে। আপনাকে মনে রাখতে হবে 2000 পরিবার তাদের স্বজন হারিয়েছে, এবং 20 থেকে 25 হাজার পরিবার তাদের স্বজনকে নিয়ে এখনো তারা মানে হাসপাতালে কাতরাচ্ছে। আর লক্ষ লক্ষ মানুষ যারা আওয়ামী লীগের লোকদের দ্বারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেলে ছিল, ব্যবসা হারিয়েছে, ঘর বাড়ি হারিয়েছে, স্বজন হারিয়েছে, গুম হয়ে গেছে, এদের সামনে যখন পুরানো ক্ষতটা উঠবে, এরা আবার উত্তেজিত হবে। এটা একদিনে প্রশমন হবে না। আপনি চুপ থাকবেন, ওরাও চুপ থাকবে। আপনি উস্কানি দিবেন, ওদের পুরানো দগদগে ঘাটা আবার জাগ্রত হবে। আপনি দেখেন এই বাংলাদেশের রাজাকার আলবদর যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা একসময় মনে করেছিল যে দিন পার হয়ে গেলে মুক্তিযোদ্ধারা সব মানে বয়সের কারণে দুর্বল হয়ে যাবে, সুতরাং মুক্তিযুদ্ধের যেই তখনকার যে নির্যাতনের কথা মানুষ ভুলে যাবে। কিন্তু আজকে নতুন প্রজন্ম কিন্তু ভুলে নাই, তারা কিন্তু একজন মুক্তিযোদ্ধার চাইতে অনেক বেশি ওই 25শে মার্চের গণহত্যার ব্যাপারে তারা অনেক বেশি কনসার্ন। সুতরাং আওয়ামী লীগের আমরা আজকে যতটুকু না ক্ষুব্ধ, 10 বছর পরে, 20 বছর পরে নতুন প্রজন্ম, পরবর্তী প্রজন্ম হয়তো আরো বেশি ক্ষুব্ধ হবে আওয়ামী লীগের প্রতি। আওয়ামী লীগ, শেখ হাসিনা যত তাড়াতাড়ি এটা বুঝবেন, ততই কল্যাণ হবে। এবং এই জন্য আপনাকে বলছি যে এটাকে আপনি স্বাভাবিক আইন বা বিধানের ভিত্তিতে না দেখে
বাস্তবতার ভিত্তিতে উপলব্ধি করতে হবে। শেখ হাসিনা যে তার জঘন্য মানে অপরাধ করে, বিষয়টা কি এরকম যে বাস্তবতা সরকারের নিয়ন্ত্রণ বা আইন কানুন সবকিছুর বাইরে এখন বাস্তবতাটা এরকম যে মানে ছাত্ররা যেভাবে সিদ্ধান্ত নেবে সেরকমই একটা বাস্তবায়ন হবে, বা জনগণের মধ্যে যে ক্ষোভ আছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটাতে পারবে। আমি আপনাকে একজন পলিটিশিয়ান হিসাবে না, ধরেন ধরেন আপনি আমার কাছে একজন নাগরিক হিসেবে জানতে চাচ্ছেন, এটা আমার বুঝ, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আওয়ামী লীগের ক্ষেত্রে এখানে আইন কানুন বিধান প্রয়োগ করার এখন পর্যন্ত আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত এটাকে আইনি প্রক্রিয়ার মধ্যে আমরা আনতে পারবো ততক্ষণ এটা সম্ভব। আদার দেন আপনি খুন করেছেন, আপনি অত্যাচার করেছেন, অন্যায় করেছেন, আমি চাচ্ছি আপনাকে একটা সুশৃঙ্খল আইনের মধ্যে আনার জন্য। কিন্তু আপনি যখন ওখান থেকে থেকে আরো উত্তেজনা ছড়াবেন, আপনি যখন আরো চোরের মার বড় গলা দেখাবেন, তখন কিন্তু আইনের বাইরে আপনার বিরুদ্ধে বড় গলাটা তৈরি হবে। আপনাকে ওইটা আমি বোঝাতে চাচ্ছি। আপনি আইনের অধীনে আসেন, আপনি আইনের জায়গায় আসেন, আমরাও আইনের জায়গায় কথা বলবো, আইন বিধানের জায়গায় কথা বলবো। আপনি যখন আইন বিধান ভঙ্গ করবেন, আপনার বিরুদ্ধে আইন বিধানের ভঙ্গটা চলবে। এটাই শেখ হাসিনার রুল। শেখ হাসিনা এই রুল করে দিয়ে গেছেন আমাদের জন্য, সুতরাং এই রুল চলবে, সেই রুলেই চলছে। তো আমি তো সেটাই বলছি যে শেখ হাসিনা দেখেন আজকে কি 32 নাম্বার তো ছিল, আমরা তো আজকে সকালেও 32 নাম্বার সামনে দিয়ে আসতে গেছি, সেখানে তো কোনো পুলিশও নাই, কোনো নিরাপত্তা বেষ্টনীয় নাই। তো এই যে শেখ হাসিনা আজকে উস্কানিটা দিলেন, সাথে সাথে আজকে 32 এখন মানে একটা প্রলয়ঙ্করী জায়গায় তাহলে পৌঁছে গেল একটা। এরপরে যখন শেখ হাসিনা আবার ভাষণ দেবেন, কারণ শেখ হাসিনা আজকে এখনো ভাষণ দিচ্ছেন, এরপরে যখন দেবেন তখন আসলে আবার কি হবে? হ্যাঁ, তখন হবে। আমি তো আপনাকে বলেছি যে আওয়ামী লীগের লোকেরা আরো অনিরাপদ হবে। বাংলাদেশের লোকদেরকে এমনও হতে পারে যে শেখ হাসিনার ভাষণ কারা কারা শুনেছে, কেউ হয়তো দেখেন কালকে একটা ছবি দেন আপনি যে কেউ শেখ হাসিনার ওই বক্তৃতা শুনে উল্লাস প্রকাশ করেছে, দেখবেন সেখানে গিয়ে মানুষ হামলে পড়ছে, আক্রমণ করছে। এ ধরনের ঘটনা ঘটবে। আমি আপনাকে এটা বলছি, তো এটাকে আপনি আইন বিধান আর মানবিকতা দিয়ে বিচার করতে পারবেন না। খুনি, হত্যাকারী যদি সে অত্যাচার করার পরে সে যদি আরো বেশি দুর্বিনীত হয়, সে যদি এটা নিয়ে উল্লাস প্রকাশ করে, মিথ্যাচার করে, তাহলে তার যেটা পরিণতি সেটা তাকে ভোগ করতে হবে। শেখ হাসিনা এই ভোগ করার পরও শেখ হাসিনা ভারতে গিয়ে খুব আরামে আছেন, কিন্তু শেখ হাসিনা জানেন না তার নেতা কর্মীরা খুব আরামে নাই। উনি যদি সত্যিকার মানুষ হতেন, এবং আমি তো মনে করি আওয়ামী লীগের লোকদের শেখ হাসিনাকে তার দল থেকে বহিষ্কার করা উচিত। যেই নেত্রী কর্মীদেরকে রেখে পালিয়ে যান, যে নেত্রী শত শত, এই যে আওয়ামী লীগ যাদেরকে পুলিশ, যে সমস্ত পুলিশ আমরা তো জানি, আমাদের কাছে তো আমরা দেখছি তাদের কি জনজীবন, তাদের কি বিপর্যস্ত। যেই পুলিশ শেখ হাসিনার নির্দেশে গুলি করেছে, সেই পুলিশ এখন কোথায় আছে? শেখ হাসিনাকে খবর নিয়েছে? সেই পুলিশের কি চাকরি আছে? সেই পুলিশ কোথায় আত্মগোপন করে কি জীবন, ভয়ানক জীবন যাপন করছে শেখ হাসিনাকে জানে? শেখ হাসিনা জানে না। শেখ হাসিনা মনুষ্যত্ব যদি তার কাছে থাকতো, তাহলে সে এই ধরনের বক্তৃতা দিয়ে আজকে দেশে অশান্তি। মুজিবুর রহমান মঞ্জু, এই বিষয়টি একদম স্পষ্ট, শেখ হাসিনার মনুষ্যত্ব নেই, তিনিই তার নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছেন। কিন্তু এখন নেতাকর্মীরা যদি সেই বক্তব্য শোনে, তাদের উপরে যদি হামলা হয়, সেটিও কি একটা ন্যায্যতা হবে? জনাব এম এ আজিজ, আপনার কাছেও একটু এই বিষয়টা শুনতে চাই যে সেটি কি ন্যায্য হবে কিনা। জনাব হাসনাত আবদুল্লাহ আরও বলছেন যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ধরে নেব সেই মিডিয়া স্টিল ফ্যাসিলিটেট করছে, হাসিনাকে ফ্যাসিলিটেট করছে। যদি ফ্যাসিস্ট খুনি হাসিনা না লেখেন বা বলেন, আওয়ামী লীগের সিলসিলা অব্যাহত রাখছে, এটি ধরে নেওয়া হবে। মিডিয়ার উপরে এই ডিরেকশন, এটি কিভাবে দেখেন আপনি? না, এখন দেখেন, আমার মনে হয় মঞ্জুবার সাথে সামান্য একটু আলাদাভাবে আমি বলতে চাই। আজকের যে ঘটনা ঘটছে, শেখ হাসিনা একটা বড় রাজনৈতিক দলের কিন্তু প্রেসিডেন্ট এখনো স্টিল, সে প্রধানমন্ত্রী নাই, প্রেসিডেন্ট। এই দেশ সম্পর্কে তারও মমত্ববোধ থাকার উচিত ছিল, কিন্তু সেটা সে দেখায় নাই। তাকে সে যদি আজকে বক্তব্যটা না দিত, তাহলে এই ঘটনাটা ঘটতো না। কারণ এইটা তো হাসনাত আগেই এই বক্তব্যটা দিয়েছে, তিনি তা বক্তব্য দিতেন না। এর আগে তো উদাহরণ আছে, শেখ হাসিনাই তো বলেছে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না, কোনো মিডিয়া প্রচার করে নাই। আপনি বাংলাদেশে ছিলেন, তো এখন শেখ হাসিনার তারেক রহমানের বক্তব্য কি নেতাকর্মীদের শোনানো থেকে আটকানো গেছে? না, আটকানো যায় নাই, কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া তো দেখায় নাই, কোনো টেলিভিশন দেখায় নাই, কোনো পত্রিকা না। সেটা হচ্ছে শেখ হাসিনা কে বিএনপি আপনার উৎখাত করতে পারে নাই, ছাত্ররা যতক্ষণ না নেমেছে, ছাত্র জনতা নেমেছে, উৎখাত হয়েছে, সবার একসাথে জোট বেঁধে যখন নেমেছে তখন হয়েছে। হ্যাঁ, এখন আমি আগেও টেলিভিশনে বলেছি, আগেই যখন সে প্রোগ্রাম দিয়েছে, হরতাল প্রোগ্রাম, আমি একই কথা বলবো
বলেছি যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ভুল সিদ্ধান্ত নিল। কারণ এখন সামনে নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সাথে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে কিছু টানাপোড়েন শুরু হয়েছে। এই টানাপোড়েনটা আরো বেশি হলে, প্রোগ্রাম দিলে তার একটা ঢোকার স্কোপ থাকতো, অর্থাৎ তার এই বক্তব্য দেওয়ার সুযোগ থাকতো। এখন যখনই তিনি এই প্রোগ্রাম নিচ্ছেন, তখনই বলছি যে এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলেই, যেমন নূর হোসেন দিবসে কিন্তু প্রমাণ হয়েছিল যে ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করতে বলছিল শেখ হাসিনা, সাথে সাথে সব দল, ছাত্র সংগঠন, রাজনৈতিক দল সব ওটা প্রতিহত করছে। এবারেও তাই হচ্ছে। এখন ধরেন আজকে ছাত্ররা নামছে, আপনার এটা ঠিক যে শেখ হাসিনা যত বাড়াবাড়ি করবে তত আপনার ধ্বংসাত্মক কাজ হতে থাকবে। যেটা বলছেন, আজকে হয়তো 32 নম্বরের ওই জাদুঘর ভাঙছে, কালকে দেখবেন যে রেস্ট যেসব বড় বড় যাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে, তাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য ধ্বংস শুরু হয়ে যাবে। এখন ভারত বসে ওখানে আনন্দ করবে, ভারত বাংলাদেশ ধ্বংস হচ্ছে, খুশি হবে, শেখ হাসিনা খুশি হবে। শেখ হাসিনারও তো দায়িত্ব আছে। এই দেশে কোন শ্রীলঙ্কায় সরকার খেতায় দিচ্ছে না, 100% শিক্ষিত, একটা প্রপার্টি ধ্বংস হয়েছে? ধ্বংস হয়নি। কিন্তু বাংলাদেশের কালচার অনুযায়ী যে 15 বছরে যে পরিস্থিতি তৈরি করেছে, সেই আলোকে শেখ হাসিনারও তো দায়িত্ব। এমনকি বন্ধু দেশ হিসাবে ভারতেরও দায়িত্ব ছিল, যে ভারতও নেগোশিয়েট করতে পারতো সরকারের সাথে, জনবাবু, যে তোমরা ধরে নিলে। করছি যে শেখ হাসিনা দায়িত্বহীন হলে, ভারত দায়িত্বহীন হলে বাংলাদেশে এরকম অস্থিতিশীলতা বিরাজ করতেই থাকবে। মানে বাংলাদেশের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে নাই। শেখ হাসিনা দায়িত্বশীল হচ্ছেন কিনা বা ভারত দায়িত্বশীল হচ্ছে কিনা তার উপর নির্ভর করবে। না, তো না, এটার প্রতিবাদ করবে ভারতকে বোঝানোর জন্য যে তুমি শেখ হাসিনার পক্ষে যতদিন থাকবা ততদিন আমরা প্রতিবাদ করব। আমরা পাকিস্তানের সাথে যেমন শেখ হাসিনাই এটা গায়ে মাখলেন না, 32 নম্বরের বাড়ি ভাঙচুর হলো, তিনি গায়ে মাখলেন না, তিনি তারপরেও ভাষণ দিচ্ছেন। কিন্তু তার মানেই হচ্ছে তিনি যদি এটা গায়ে না মাখেন, তিনি যদি এই দেশের প্রতি মমত্ববোধ না থাকে, জনগণের যদি মত, তার নাগরিকত্ব বাতিল করে তাকে, তার পার্টি এবং সব ছাত্রই দাবি করেছে তার পার্টি নিষিদ্ধ করে দেওয়া, তাকে পুরো নিষিদ্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নামের সবকিছু উচ্ছেদ করে দেওয়া হবে। শেখ হাসিনার যত সব কর্মী আছে সবাইকে ঘোষণা দিয়ে বলা হবে তোমরা আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ পরিত্যাগ করো। যে পরিত্যাগ করবে না তারই বিচার করতে হবে, তাছাড়া তো উপায় নাই। ভারতের সাথে যুদ্ধ করতে, পাকিস্তানের সাথে যেমন আমরণ যুদ্ধ করেছি ওরকমই যুদ্ধ করতে হবে, তাছাড়া তো উপায় নাই। ভারত তো সেদিকেই আমাদের ঠেলে দিচ্ছে। এবং আমি আবার রিপিট করছি, বিশ্বায়নের যুগে কোন দেশ ছোট নয়। ভারত যদি ভেবে থাকে, সাজেস্ট করছেন জনাব এম এ আজিজ যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা শেখ হাসিনার নাগরিকত্ব পুরো বাতিল করে? না না না, এটা এটা আমি বরাবর এটা বিরোধিতা করেছি যে কোন গণতান্ত্রিক দেশে কোন রাজনৈতিক দল একটি দলকে নিষিদ্ধ করতে পারে না, প্রস্তাব করতে পারে না। হ্যাঁ, সরকারি ভাবে বিচার বিভাগ যদি করে সেটা ভিন্ন কথা। কিন্তু আমি বলছি যে হাসিনার যে আচরণটা করছে, এটা তো এখন তো দেখা যাচ্ছে যে দেশটা তো ধ্বংস হয়ে যাবে, একের পর এক ঘটনা ঘটতে থাকবে। তখন তো আপনার রুগীর অসুখ হলে কি করে? ফাইনালি কোরামিন দেয়, কোরামিন দিয়ে দেখা হবে। না হলে রুগী ওই যে চীনের মতো, যে যখন আপনার করোনা শুরু হলো অনেক লোক কিন্তু মেরে ফেলছে যান উৎখাত করার জন্য, কিন্তু মারতে পারে না, এটা ঠিক, কিন্তু মেরে ফেলছে। প্রয়োজনে উত্তর কোরিয়াতে বিচার বিভাগ নাই, উকিল নাই, যে অপরাধ করে সাথে সাথে মেরে ফেলে, ফিনিশ। তো আমাদের দেশে তো ওই জায়গায় নিয়ে যাবে। গৃহযুদ্ধ হবে না, আপনি মনে করেন গৃহযুদ্ধ হবে না এদেশে। যুদ্ধ হলে ভারতের প্রতিবাদে হবে, কিন্তু গৃহযুদ্ধ হবে না। কারণ আওয়ামী লীগ এইভাবে যে 15 বছর 20 বছর শাসন করেছে, এক হাতে শাসন করেছে, তার পরিবার নিয়ে শেখ হাসিনা ভেঙে গেছে। দেখেন, পরিবারের একজনও নাই, সংগঠক সব নিয়ে গেছে, সব আপনার ভারতে, দুবাই, সব জায়গায় বিভিন্ন দেশে আছে। তো সুতরাং এখানে যতই বলেন, সাধারণ কর্মীরা শেখ হাসিনার এই ডাকে হ্যাঁ শুনতে ভালো সিম্পেথি আছে। বাংলাদেশে যেমন 17 বছর বিএনপি নির্যাতিত হয়েছে 111-এর সরকার সময়, একটি বিএনপির সমর্থক অন্য দলে আওয়ামী লীগে যায় নাই। তারা অনেকে নিষ্ক্রিয় হয়েছে, কিন্তু নিঃস্ব হয়ে গেছে, কিন্তু দল বদল করে নাই। এটা বাংলাদেশের বাংলাদেশের মাটি। ভারত হয়তো আওয়ামী লীগের লোকও হয়তো দল বদলাইতে নাও পারে, তারা হয়তো সমর্থন, কিন্তু নিষ্ক্রিয় থাকবে।
কেউ ওনার ডাকে সাড়া দিবে না, ভাষণ দিয়ে যাবে, ভারত তাকে উস্কানি দিবে, সুযোগ দিবে, কিছুই লাভ হবে না। মাঝখান থেকে আমাদের কিছু ধ্বংস হবে। আমরা অবশ্যই ছাত্রদেরকে বলবো যে ভারতের ইনস্টলেশনকে ধ্বংস করতে হবে। এখন আমাদের স্টেট কথা, আমাদের সম্পদ রক্ষা করতে হবে। ভারতের যত ইনস্টলেশন আছে, ভারতের যত অবৈধ জনতা এদেশে আছে, সবকে ঘাড় ধরে ধরে বের করে দিতে হবে। সেটা এদেশে 20 থেকে 22 লক্ষ লোক। সরকার করতে হলে তো সরকারকে করতে হবে, ছাত্র জনতা কি করবে? সরকার এখন, আমি বলছি আগেই, আমার কথাটা ধরতে পারে, এটা অভ্যুত্থানের অংশ, এটা অভ্যুত্থানের অংশ। ছাত্র পারবে, আপনিও বাংলাদেশি লোক, আপনিও পারবেন, আমিও পারবো, যদি আমি এটার সাথে অংশ হই। আমার কথা হলো, এখানে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের দায়িত্ব না, এটা অভ্যুত্থানের অংশ। শেখ হাসিনা পালিয়ে গেছে, সে ওখান থেকে উকি ঝুঁকি দিচ্ছে। যতদিন উকি ঝুঁকি দিবে, ততদিন এটা কোন অভ্যুত্থানের অংশ থাকবে, ততদিন এদেশে প্রতিবাদ হতে থাকবে, এবং ততদিন এটা প্রতিবাদ। আপনাকে ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে আমি, জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছ থেকে। যে আপনি বলছিলেন যে শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে ফেলে পালিয়ে গেছেন, শেখ হাসিনা যে পুলিশ, সেই পুলিশের কি অবস্থা সেই খোঁজকে নিয়েছেন? যদি এই দায়িত্ববোধ হয়, তাহলে শেখ হাসিনার বাড়ি ভাঙা হচ্ছে বা যে তার বক্তব্য শুনছে তার উপরে হামলা হচ্ছে, তিনি কি তারও কেয়ার করবেন? মানে তাতে আমি এই প্রশ্নটাই বারবার করছি, তাতে আসলে আমাদের দেশের মানুষের লাভ কি হবে? দেশের সম্পত্তির উপর হামলা হবে, দেশের ব্যবসা প্রতিষ্ঠান বা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী তাদের উপর হামলা হবে, কিন্তু তাতে অর্জনটা হবে বলে মনে হচ্ছে আপনার? কারণ আপনারই সেই যুক্তি যে শেখ হাসিনা কেয়ার করেন নাই, তিনি পুলিশকে ফেলে, নেতাকর্মীদের ফেলে দায়িত্বহীনভাবে পালিয়ে গেছেন। হ্যাঁ, আপনি খুব ভালো প্রশ্ন তুলেছেন। বিষয় হচ্ছে যে আপনাকে মনে করতে হবে একটা পলিটিক্যাল প্রসেস কিভাবে কাজ করে। একটা পলিটিক্যাল প্রসেস এভাবেই কাজ করে, যেমন ধরেন আজকে যে 32 নম্বরে কিছুই নাই, তারপরেও ওখানে এসে যে হামলা বা ভাঙচুর বা ওটাকে জ্বালিয়ে দেওয়া যায়, এটা হচ্ছে একটা প্রতীকী প্রতিবাদ। দেখেন এটার ইম্প্যাক্ট কি হবে, আপনি যে বলছেন যে এটা কি লাভ হবে, লাভটা এখানেই হবে যে আগামী 1 সপ্তাহ দেখবেন এটা নিয়ে আলোচনা চলবে, 32 নম্বরে হয়েছে কিনা, আরো কি কি করা যেত। এই টোটাল সিচুয়েশনটা টোটালটাই আস্তে আস্তে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে একেবারে আরো বেশি আইসোলেটেড করে ফেলবে। আপনি দেখেন, যখন ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, ছাত্রলীগ নিষিদ্ধের তেমন কোনো আলোচনাও হয় নাই, শুধু মাহমুদুর রহমান সাহেব আমার দেশের উনি একটা দাবি তুলেছেন ছাত্রলীগ নিষিদ্ধ করার, এবং এরপরে যখন ছাত্রলীগ মিছিল করলো, লিফলেট দিল, তখন কিন্তু ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। অর্থাৎ ছাত্রলীগের বিরুদ্ধে অ্যাকশনের জায়গাটা যাওয়া হয় না, কিন্তু যখন এসে উস্কানি দিয়েছে অ্যাকশনটা গিয়েছে। এখন এটার ফলে কি হয়েছে, এটার ফলে ছাত্রলীগ যারা করেছে তারা কিন্তু এখন অনিরাপদ। একটা ছাত্রলীগ গ্রেফতার হওয়া মানে সে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা গ্রেফতার হয়েছে, এইভাবে সে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। ঠিক তেমনি ভাবে যেটা হবে যে শেখ হাসিনার এই পরিণতির কারণে আস্তে 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 আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে, এবং আওয়ামী লীগকে যারা